ক্লাস 8 আজকে তোমাদেরকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিয়ে পড়াবো। তো জলবায়ু অঞ্চলটা কি প্রথমে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে জলবায়ু জিনিসটা কি। না, আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো আমরা দৈনন্দিন দেখি, আজকে রোদ বেশি, কালকে বৃষ্টি হচ্ছে, কোনো দিন মেঘ আছে, অর্থাৎ আবহাওয়ার যে বিভিন্ন উপাদান অর্থাৎ বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এই সমস্ত যে উপাদানগুলো তার একটা দীর্ঘকালীন গড় অবস্থাকে বলছে কি জলবায়ু। সেই দীর্ঘকালীন গড় অবস্থাটা কতদিনের? 30-40 বছরের গড় অবস্থা হতে পারে। এবার পৃথিবীর যেই যেই জায়গাতে একই রকম জলবায়ু দেখা যায় সেগুলোকে এক একটা জলবায়ু অঞ্চলের মধ্যে ধরা হয়েছে। তো এই যে বললাম পৃথিবীর যে সব জায়গাতে একই রকম জলবায়ু দেখা যায়, তাহলে আমাকে কি করতে হবে না, পৃথিবীর ম্যাপটা এঁকে দেখাতে হবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আসলে কোথায় দেখা যায়। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা করলাম, এবার আফ্রিকার ম্যাপ আঁকবো। আর একটু আটলান্টিকের জন্য জায়গা ছেড়ে দিই। এটা আফ্রিকা করলাম, আফ্রিকার মধ্যে কঙ্গো নদী অববাহিকা পড়বে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে। এটা এশীয় অংশ, এটা ইউরোপীয় অংশ। এই অংশগুলো যদিও লাগবে না আজকের ম্যাপে। গ্রিনল্যান্ড, এই অংশটা লাগবে আমাদের। এখানে যে ইন্দোনেশিয়ার দ্বীপগুলো আছে না, কালিমান্তান বড় করে দ্বীপ আছে, এখানে অস্ট্রেলিয়া। আচ্ছা, এই যদি পৃথিবীর ম্যাপ হয় তাহলে আমি আজকে যে জলবায়ুটা পড়ছি অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এটাকে ইংলিশে কি বলে না, ইকুইটোরিয়াল রেন ফরেস্ট রিজিয়ন। ইকুয়াটোরিয়াল রেন ফরেস্ট রিজিয়ন। এর বিস্তারটা কত না, এইখানে যে অক্ষাংশটা অক্ষরেখাটা টেনেছি সেটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। 0 ডিগ্রি অক্ষরেখা, তাহলে বিস্তার প্রথমে বলি। বিস্তার কি না, উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, মানে 0 ডিগ্রির উপরে হয় 5 নয় 10, মানে এতটা 10 ডিগ্রি পর্যন্তই ধরে নিলাম পর্যন্ত যে অঞ্চলটা দেখা যাচ্ছে সেই অঞ্চলটার মধ্যে এই নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এবারে আমি একটা অন্য কালিতে সেটগুলো করে নিচ্ছি, সেটা হচ্ছে কোথায় কোথায় দেখা যায় না। এখানে আমাজন নদী অববাহিকা, এখানে আমাজন নদী অববাহিকা ব্রাজিলে আছে, এই আমাজন নদী অববাহিকার মধ্যে দেখা যায় নিরক্ষীয় জলবায়ু। এখানে আছে এটা আফ্রিকার ম্যাপ, আফ্রিকার মধ্যে কঙ্গো বা জাইর, এটা আরও একটু বড়, এটা আফ্রিকা, এটা দক্ষিণ আমেরিকা। এটা কোন নদী অববাহিকা বললাম? আমাজন নদী অববাহিকা। এটা কি বললাম? কঙ্গো বা জাইরে নদী অববাহিকা। এছাড়া এই অংশটাতে এখানে ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর, এখানে কতগুলো দ্বীপ আছে, যেটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে কিছুটা অংশে দেখা যায়। আচ্ছা, আমাদের ভারতের পশ্চিম যে উপকূল, এইখানে মৌসুমী বায়ু প্রথম গিয়ে আঘাত করে, মৌসুমী বিস্ফোরণ, প্রচুর বৃষ্টিপাত হয়, এখানে দেখা যায়। এইখানে ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, এই সমস্ত যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলোতে দেখা যায়। আর আমাদের এখানে দক্ষিণে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কার মধ্যে দেখা যায়। তাহলে মহাদেশের অবস্থান বলতে গিয়ে তোমরা এরকম করে বলবে মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা। তাহলে কি হলো না, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, এটুকুই লিখছি। আর মধ্য আমেরিকার এটা পানামা, কোস্টারিকা। তোমরা অবশ্যই ম্যাপ দেখবে, না হলে কিন্তু এগুলো মনে রাখা, মুখস্থ করে মনে রাখা সম্ভব নয়। এই জায়গাটাতে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কিছু দ্বীপে
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, তার মধ্যে ক্যারিবিয়ান সাগরের যে নিকটবর্তী যে দ্বীপগুলো আছে। আচ্ছা, এখানে এবার আফ্রিকায় চলে যাচ্ছি। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা গেল, এরপরে হচ্ছে আফ্রিকা। এটা সবচেয়ে ঘন অরণ্য, সেটা কি না কঙ্গো বা জাইরে নদী অববাহিকা বা জাইরে অববাহিকা। আমাদের ভারতের কোথায় দেখা যায়? ভারতের পশ্চিম উপকূলে। শ্রীলঙ্কায় কোথায় দেখা যায়? শ্রীলঙ্কার দক্ষিণ অংশে। আচ্ছা, শ্রীলঙ্কা পুরোটাই কথা শ্রীলঙ্কা বলে লিখে রাখি। শ্রীলঙ্কা ছোট দ্বীপ, পুরোটাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত শ্রীলঙ্কা। আচ্ছা, এরপরে এইখানে একটা দ্বীপ আছে মাদাগাস্কার, তাহলে ওটা আফ্রিকার সঙ্গেই রাখবে। ছাড়া বলছি মাদাগাস্কার, শ্রীলঙ্কা গেল দ্বীপের কথা। এরপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাভা, সুমাত্রা। এই অঞ্চলগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু বৈশিষ্ট্য কি না, জলবায়ুতে বার্ষিক গড় উষ্ণতাটা কিন্তু সারা বছর একই রকম থাকে। কি রকম? আমি এখানে উষ্ণতা যদি হেডিং করি, উষ্ণতা প্রায় গড়ে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে এবং অ্যাভারেজে ধরা হয় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দিন রাত্রের যে উষ্ণতার তারতম্য, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বলে দিন রাত্রি সমান, ফলে দিনে যতটা তাপ রাত্রে ততটাই বিকিরিত হয়ে যায়। ফলে উত্তাপ খুব বেশি যে সঞ্চয় হচ্ছে সেরকম নয়, আবার খুব বেশি যে শীতল হচ্ছে সেরকমও নয়। সারা বছর একটাই ঋতু বিরাজ করে, সেটা হচ্ছে উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু। এবার এই কথাটা কেন বললাম সেটা ব্যাখ্যা করব। উষ্ণ আমরা বুঝতেই পারছি, সারা বছর সূর্যের এখানে লম্ব রশ্মি পড়ে বলে উষ্ণ। আর্দ্র কেন না, এই অঞ্চলটাতে সারা বছর পরিচলন পদ্ধতিতে প্রচুর বৃষ্টিপাত হয়। পরিচলন পদ্ধতিটা কি? ইংলিশে হচ্ছে কনভেকশনাল রেন। পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত কি দ্বারা বলছে? এটা কিউমুলোনিম্বাস মেঘ দ্বারা হয়। কিউমুলোনিম্বাস, অর্থাৎ এই পদ্ধতিতে বৃষ্টিপাতে কি হয় না, যেখানের জল সেখানেই বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, ঘনীভূত হয়ে কি হচ্ছে না ওইখানেই বৃষ্টি রূপে ঝরে পড়ছে। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর এই জায়গাগুলো প্রচুর জলের যোগান বেশি এবং সারা বছর ধরে সূর্যের লম্ব রশ্মি, ফলে জলের যোগানও বেশি, উষ্ণতাও বেশি, সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কি পদ্ধতিতে? পরিচালন বৃষ্টিপাত, মানে শৈলক্ষেপ যে পর্বতে বাধাপ্রাপ্ত হবে, ঘূর্ণি সৃষ্টি হবে, সেরকম কিছু নয়, সারা বছর এইরকম। আচ্ছা, এখানে দিন রাত্রির উষ্ণতার তারতম্য, যেটা উষ্ণতার প্রসর বলছিলাম, প্রসর মাত্র 2 থেকে 3 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। যেখানে মরু জলবায়ুতে দেখবে 40 ডিগ্রি পর্যন্ত দিন আর রাতের তাপমাত্রা পার্থক্য, এখানে যদি দিনে 30 হয় তো রাত্রিবেলা 25। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে 4 o'clock, এর পরে ইনভার্টেড কমাটা 4 o'clock রেন। সেটা কি না, এখানে দিনের বেলা মানে সারাদিন রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ, বিকেল বেলা 3টা থেকে 4টার মধ্যে প্রচুর, 3টা থেকে 4টার মধ্যে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। এই যে 4টের সময় বৃষ্টিপাতটা হয়, 3টা থেকে 4টের মধ্যে, একে 4 o'clock রেন বলছে। এবং বৃষ্টিপাতের পরিমাণটা কত না, প্রায় 200 থেকে 300 সেন্টিমিটার। ফলে গড়ে কিন্তু বৃষ্টিপাতটা প্রচুর বেশি। এই বৃষ্টিপাতটা প্রচুর বেশি হওয়ার জন্য কি হয় না, এখানে ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে। আমি এবার উপরের অংশগুলো একটু মুছে দিচ্ছি, তোমরা আশা করি লিখে নিয়েছো। ঘন অরণ্যটা কোথায় কি দেখা দিয়েছে সেটা লিখবো। এবং দেখো, ম্যাপটাকে মুছছি না এই কারণে, কারণ ম্যাপটা সবসময় দরকার আছে জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, এখানে ব্রাজিলের যে আমাজন অববাহিকা দেখিয়েছি, ব্রাজিলের আমাজন অববাহিকাতে দেখা যায় সেলভা অরণ্য, এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। যেই সেলভা অরণ্যের মধ্যে কি কি গাছ দেখা যাচ্ছে না, এখানে প্রচুর দামি দামি ভারী ভারী গাছ, কাঠের গাছ, যেমন রোজউড, আয়রনউড,
এটা গেল আমাজন অববাহিকা। এবার যদি কঙ্গো অববাহিকাতে আসি, তাহলে কঙ্গো অববাহিকাতে কি কি গাছ দেখা যাচ্ছে না, সেখানে মেহগনি, রাবার, পাম, এই সমস্ত কোকো, সিংকোনা, এই সমস্ত গাছ দেখা যায়। এবার দক্ষিণ পূর্ব এশিয়া যেটা, আচ্ছা এখানে লিখে দিই কোকো, সিংকোনা। এবার দক্ষিণ পূর্ব এশিয়াতে চলে গেলাম। দক্ষিণ পূর্ব এশিয়া মানে আমাদের ভারত সহ ওই অঞ্চলটা পড়ছে, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়, জাভা, সুমাত্রা। এখানে কি কি গাছ দেখা যায়, শাল, সেগুন, সবগুলোই কিন্তু দামি দামি ভারী ভারী গাছের কাঠ। আচ্ছা, এখানে মালয়েশিয়া যে কথা বলছি, মালয়েশিয়াতে আছে রাবার বাগিচা। এখানকার জলবায়ুর কারণে এখানে রাবার বাগিচা গড়ে উঠেছে সেই ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমলের কথা বলতে গিয়ে বলি, আগে কি ছিল না, ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপনিবেশ ছিল গোটা পৃথিবী জুড়ে। এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের ছোট্ট এতটুকু দেশ গোটা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে। তারা যখন যেখানে গেছে সেখানকার জলবায়ু, সেখানকার পরিবেশ, সেখানকার খনিজ সম্পদ দেখে সেরকমভাবে তাদের ব্যবসা বাণিজ্য সহ তাদের আধিপত্য বিস্তার করেছে। তো এখানে মালয়েশিয়ার রাবার বাগিচা বিখ্যাত, এটা, এবং সেটা সেই ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ উপনিবেশ ছিল তখন থেকেই বিখ্যাত। এছাড়া উপকূল অঞ্চলে আমরা তো যে অঞ্চলগুলো দেখছি এর মধ্যে যেটা উপকূল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে কি দেখা যাবে, তাল, নারকেল, সুপারি, কাজু, এই সমস্ত গাছ উপকূল অঞ্চলে দেখা যায়। এবার একটা মানে কি বলবো, কষ্টেরই বলো দুঃখেরই বলো, এত ভারী ভারী কাঠের নাম বললাম, যে কাঠগুলো দিয়ে প্রচুর দামি দামি আসবাবপত্র তৈরি করা যেত, সেই কাঠগুলি কিন্তু একদমই সংগ্রহ করা যায় না। এবার কেন সংগ্রহ করা যায় না, না এই যে ঘন অরণ্য, সেই ঘন অরণ্যের জন্য অরণ্যের ভেতরে প্রবেশ করা মুশকিল। এবার ভেতরে প্রবেশ করে গাছ যে কাটবে, মানে হিংস্র জীবজন্তু বাদই দিলাম, নিচে মানে ভীষণ রকমের বিষাক্ত পোকা মাকড় এই সমস্ত আছে, বিষাক্ত সাপ আছে, হিংস্র জীবজন্তুর ভয় তো আছেই। এবার ওই রকম পরিবেশে তাহলে কি করতে হয় না, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে হয়। কিন্তু যোগাযোগ ব্যবস্থাও উন্নত নয়। ধরো আমাদের এখানে বর্ষাকালে কি হয়, দেখবে রাস্তাঘাট বর্ষার পরে পরে সারানো হয়। কারণ কি হচ্ছে না, রাস্তাগুলোর উপর যখন ট্রাক বা অন্যান্য কিছু যাচ্ছে, তখন রাস্তার উপর যে জল যদি জমে থাকে, বা একটা ছোটো গর্ত হলো তাতে জল জমলো, তার উপর ট্রাক বা অন্যান্য যানবাহন যখন যেতে থাকবে, ওই বারবার ওই নরম জায়গাটাতে জল জমে আছে, নরম বা দুর্বল যে শিলাটা, তার উপর বারবার ধাক্কা খেতে খেতে গর্তটা একসময় বড় হবে। ফলে এবং বর্ষাকালে প্রায় বৃষ্টি হচ্ছে, যে উপাদানগুলো দিয়ে রাস্তাটা তৈরি করবে শ্রমিকরা, তো সেই উপাদানগুলোও তো নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকা দরকার হয়। তো এখানে আমরা শুধু বর্ষাকালটাই হিমশিম খেয়ে যাই। আমাদের বাড়ির উঠান বাগান দেখবে চারদিক যেন গাছপালায় ঝোপঝাড়ে ভরে গেছে। এবার এটা যদি আমাদের কন্টিনিউয়াস, আমাদের 2-3 মাসে আমরা এরকম মানে একদম পরিশ্রান্ত হয়ে যায় গাছপালা ঝোপঝাড় পরিষ্কার করতে, সেটা যেখানে বছরের পর বছর, মানে 3 মাস 4 মাস নয়, 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর এরকম, তাহলে ঘন ঝোপঝাড়ে ভর্তি, সেখানে যাওয়াটা খুব মুশকিল, এবং গাছপালা কেটে ওই সমস্ত দামি দামি কাঠ সংগ্রহ করা খুব মুশকিল। আচ্ছা, এখানে বন্য প্রাণী কীরকম সেটা আসতে পারে। বন্য প্রাণী বলতে ঘন দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এরকম, যেমন শিম্পাঞ্জি, ওরাংওটাং, মানে যারা গাছে উঠতে পারে। বানর, এখানে এইটা বলার জন্যই লিখলাম যে গাছে চড়তে পারে এরকম কিন্তু প্রাণী বেশি। এছাড়া হিংস্র আছে, বাঘ আছে, সিংহ আছে, বাঘ, সিংহ, গন্ডার, হাতি, বিষধর সাপ, তাহলে এইরকম সাপদ সংকুল পরিবেশ। আচ্ছা, এর মধ্যে এখানে কঙ্গো বা জায়রে নদী অববাহিকা একটা, আমরা মনুষ্য বসতিতে চলে আসি। এখানে একটা উপজাতি বাস করে, সেই উপজাতিটার নাম হচ্ছে পিগমি। আচ্ছা, এবার আমাজন অববাহিকায় কারা বাস করে না, আমাজন অববাহিকায় যে উপজাতিরা বাস করে তাদের বলছে রেড ইন্ডিয়ান। এরা কি না এই রকম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে তাদের বসতি স্থাপন করেছে। এছাড়া আমাদের যদি এটা মূল যে জায়গায় দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি যায়, তাহলে এখানে হচ্ছে সেমাং,
সিমাং উপজাতি বসবাস স্থাপন করেছে। এখানে চাষবাস সেরকম প্রায় হয়ই না, মানে চাষবাস হবে কি পুরোটাই ঘন অরণ্যে ভর্তি, তো তার মধ্যে যদিও বা হয় যেমন এখানে এই অংশটাতে আলু, আখ, এই অংশটাতে বললাম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই অংশটাতে বললাম রাবার চাষ, এখানে কফি চাষ। এছাড়া মানে ওদের খাদ্য উপাদান বলতে যেটুকু সেটুকু ওই আলু, মানে মিষ্টি আলু বা বিভিন্ন দানা শস্য, মানে যেটুকু সংগ্রহ করতে পারে সেটা পুরোটাই ওই অরণ্যের থেকে আনা যে সমস্ত গাছের ফলমূল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। আচ্ছা, উপজাতিদের কথা বললাম। এরপরে সম্পদ বলতে বললাম যে প্রাকৃতিক সম্পদ মানে উদ্ভিদ প্রচুর, কিন্তু সেগুলো সংগ্রহ করা যাচ্ছে না। খনিজ সম্পদের দিক থেকে যদি দেখি তাহলে মালয়েশিয়ায় টিন, সুমাত্রা, জাভা, বর্নিও এই অংশটাতে টিন, এছাড়া যদি আমরা এই অংশটাতে দেখি, এই অংশটাতেও কিছুটা টিন, খনিজ তেল, এখানে খনিজ তেল, অল্প পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় কিন্তু সেভাবে সংগ্রহ করা যায় না। সুমাত্রা, জাভা, বর্নিওতেও টিনের সঙ্গে এখানেও কিছুটা প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এগুলো পাওয়া গেছে। তো এই রকম অবস্থায়, এই রকম পরিবেশে এখানকার অধিবাসীদের জীবনযাত্রা চালানো খুবই কষ্টকর, কারণ একে দুর্ভেদ্য অরণ্য, তারপরে সংকুল পরিবেশ। তো বর্তমানে কি হচ্ছে, আমাদের এই রিসেন্টলি নিউজে এসেছিল যে আমাজনের মানে দাবানল আগুন লেগেছে এবং সেটা দীর্ঘদিন ধরে জ্বলতে থেকেছে, ফলে কিন্তু এই অরণ্যগুলো ক্রমশ হ্রাস পাচ্ছে। এই অরণ্যগুলোর যেগুলো প্রান্তভাগ সেখানে কিছু কিছু কৃষিকাজ হচ্ছে, অরণ্য কমে যাচ্ছে। এটা যদিও একটা ভীষণই চিন্তার বিষয়। আমাদের পরিবেশকে সুরক্ষা দিতে গেলে এই বড় বড় অরণ্যগুলোকে বাঁচিয়ে রাখা খুবই দরকার। তো এখানে সেরকমভাবে কিন্তু নতুন মানে পরিবহন ব্যবস্থার অভাবে প্রচুর খনিজ সম্পদ এবং অরণ্য সম্পদ থাকা সত্ত্বেও সেভাবে কোনো শিল্প গড়ে ওঠেনি। তো ধীরে ধীরে প্রান্তবর্তী এলাকাগুলোতে মানুষ একটু একটু উন্নত জীবনযাপনের চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারে আর কিছু কোশ্চেন থাকলে তোমরা জানিও, আর পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।